হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে আমরা একটি নাটকের গল্প জানবো। এই নাটকটার নাম শি স্টুপস টু কঙ্কার। লিখেছেন অলিভার গোল্ডস্মিথ। এই নাটকের গল্প আমরা জানার আগে সামান্য কয়েকটি তথ্য জেনে নেব। চলুন শুরু করি। এই নাটকটি প্রথম অভিনীত হয় লন্ডনে 1773 খ্রিস্টাব্দে। এটি একটি কমেডি নাটক। প্রথম অবস্থায় এর টাইটেল ছিল মিস্টেক্স অফ এ নাইট, প্রথম টাইটেল। পরে টাইটেলটা চেঞ্জ হয় এবং এই টাইটেলটা দাঁড়ায় শি স্টুপস টু কঙ্কার। এই নাটকের সমস্ত ঘটনাই এক রাতের মধ্যে ঘটে। 1778 সালে জন ও কেভে একটা পরবর্তী অংশ হিসেবে টনি লাম্পকিন ইন টাউন শিরোনামে নাটকের পরবর্তী অংশ লেখেন, যেটাকে আমরা সিকুয়েল বলতে পারি। শি স্টুপস টু কঙ্কার একটা কমেডি অফ ম্যানার্স। এবার আমরা জানবো আসলে কমেডি অফ ম্যানার্স কি। The comedy of manners here is meant to satirize the customs and beliefs and behavior of a certain social group of people, usually of upper class. এই প্রসঙ্গে আমাদের অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি সম্পর্কে একটু জানতে হবে। অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি কেম টু এক্সিস্টেন্স ইন দ্য রিয়াকশন এগেনস্ট দ্য সেন্টিমেন্টাল কমেডি। অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডির উদ্গাতা ছিলেন অলিভার গোল্ডস্মিথ। আমাদের আজকের নাটক দ্য শি স্টুপস টু কঙ্কার থেকে কিছু কথা ইংরেজিতে চালু হয়, যেমন আস্ক মি নো কোয়েশ্চেন্স অ্যান্ড আই উইল টেল ইউ নো লাইজ। নাটকের মধ্যে কথাটা ছিল আস্ক মি নো কোয়েশ্চেন্স অ্যান্ড আই উইল টেল ইউ নো ফিবস। এই কথাটা টনি লাম্পকিনের মুখ দিয়ে বেরিয়েছে। এটা একটা বললাম কমেডি অফ ম্যানার্স, আবার অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডির মধ্যে থাকবে অ্যামিউজিং ইন্ট্রিগ অ্যান্ড সিচুয়েশন, ম্যারেজ ফর লাভ অ্যান্ড ম্যারেজ ফর মানি, ফার্স অ্যান্ড ডিসগাইজ, স্যাটাইরিক্যাল কমেডি অ্যান্ড আইরনি, উইট অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভার্বাল ডায়লগ, ইমোশনস হ্যাভ বাউন্ডারিজ। এই উপাদানগুলো আমরা এই নাটকের মধ্যে পাবো। এই নাটকের মধ্যে টোটাল 5টি অঙ্ক, 5 অ্যাক্টস রয়েছে। এই নাটকটা একটা কমেডি অফ ম্যানার্স, প্যারোডি, এর একটা স্যাটায়ার। এর টাইম সেটিংটা হচ্ছে 1770s, 18th সেঞ্চুরি, ডিউরিং দ্য জর্জিয়ান পিরিয়ড। এর প্লেস সেটিংটা হলো ইংল্যান্ডের একটা কান্ট্রি সাইড, গ্রাম্য এলাকায় এই নাটকটি ঘটছে। এই নাটকটি লেখা হয়েছে 1771 খ্রিস্টাব্দে। নাটকটি লেখা হয়েছিল লন্ডনে। এই নাটক সম্পর্কে হোরেস ওয়ালপোল বলেছেন, ইট ইজ দ্য লোয়েস্ট অফ অল ফার্সেস। হ্যাজলিট এটাকে বলেছেন আ ডেলিকেটলি ম্যানেজড ক্যারিকেচার অ্যান্ড নট এ জেনুইন কমেডি। এই নাটকের চরিত্রগুলোর মধ্যে রয়েছে স্যার চার্লস মার্লো, একজন উচ্চ ক্লাসের ভদ্রলোক। তিনি আবার মিস্টার হার্ট ক্যাসেলের বন্ধু। আরেকটা ক্যারেক্টার ইয়াং মার্লো, এ হচ্ছে স্যার চার্লস মার্লোর পুত্র। ইয়াং মার্লো সেন্ট্রাল ক্যারেক্টার। আরেকটা ক্যারেক্টার জর্জ হেস্টিংস। এই জর্জ হেস্টিংস হলো ইয়াং মার্লোর বন্ধু। পরবর্তী ক্যারেক্টার মিস্টার হার্ট ক্যাসেল, তিনি একজন পিতৃতান্ত্রিক লোক। তিনি আবার কেট হার্ট ক্যাসেলের বাবা। পরবর্তী ক্যারেক্টার মিসেস হার্ট ক্যাসেল, হচ্ছে মাতৃতান্ত্রিক। এ হচ্ছে মিস্টার হার্ট ক্যাসেলের ওয়াইফ এবং কেট হার্ট ক্যাসেলের মা। পরবর্তী ক্যারেক্টার টনি লাম্পকিন। টনি লাম্পকিন হচ্ছে মিসেস হার্ট ক্যাসেলের নিজের পুত্র আর মিস্টার হার্ট ক্যাসেলের পালক পুত্র, সৎ পুত্র। টনি হচ্ছে নাটকের ভিলেন এবং সে হচ্ছে বদমাস ক্যারেক্টার। পরবর্তী চরিত্র মিস কনস্ট্যান্স নেভিলে। এই নেভিলি একজন এতিম সন্তান মেয়ে। এই নেভিলি মিসেস হার্ট ক্যাসেলের ভাইজি। এরপর আমরা ডিগোরি, ল্যান্ডলর্ড, জেরেমি এইসব ক্যারেক্টার পাবো। এই নাটকের মূল থিম হলো রিয়েলিটি ভার্সেস অ্যাপিয়ারেন্স, হাউ রিয়েলিটি ইজ অফেন ডিস্টর্টেড বাই সোশ্যাল স্ট্যাটাস ইজ পোর্ট্রেট হেয়ার। অন্যান্য থিমগুলো হলো কনসিলমেন্ট অ্যান্ড রিভিলেশন, ক্লাস ডিস্টিংশন, ফ্রিডম অ্যান্ড কনস্ট্রেইন্ট। এবার চলুন এই নাটকের গল্প আমরা শুনি। নাটকটিতে প্রথমেই একটি প্রলগ বা মুখবন্ধ আছে, তারপর পরপর 5টি অঙ্ক বা অ্যাক্ট আছে। এই নাটকের পরিশেষে একটি উপসংহারও লিখিত হয়েছে, যেটিকে এপিলগ বলা হয়। নাটকের যে প্রলগ বা ভূমিকা সেটি লিখেছেন ডেভিড গ্যারিক, যিনি এই অপেরার ম্যানেজার ছিলেন। এই অংশে
প্রোলগে মঞ্চে একটি আচ্ছন্ন হাস্যরস সুলভ দৃশ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বোঝানোর চেষ্টা করা হয়েছে প্রকৃত হাস্যরস আসলে ধ্বংস হতে চলেছে। এবার আমরা অ্যাক্ট 1 থেকে শুরু করছি। মিস্টার হার্টক্যাসেল এবং মিসেস হার্টক্যাসেলকে দেখা গেল তাদের পুরনো ঢাসের বাড়ির একটি ঘরে বসে নিজেদের মধ্যে আলোচনা করছে। মিসেস হার্টক্যাসেল একজন কেতাবী এবং ঢঙী মহিলা। তিনি সবসময় লন্ডনের নানান রীতিনীতিকে নকল করার চেষ্টা করেন, কিন্তু তিনি কখনোই লন্ডনে যাননি। মিস্টার হার্টক্যাসেল এর কাছে তিনি বারবার আবেদন করেন লন্ডনে যাবার জন্য, কিন্তু তার স্বামীর এই বিষয়ে মতামত আলাদা। তার স্বামী মনে করেন গ্রামের লোকেদের মাঝে মধ্যে লন্ডনে যাওয়াটা এবং তাদের রীতিনীতি অনুকরণ করাটা গ্রাম্য লোকদের পক্ষেই ক্ষতিকর। মিসেস হার্টক্যাসেলের প্রাক্তন স্বামীর সন্তান টনি লাম্পকিন এখন তাদের সঙ্গেই থাকেন। টনিকে নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। মিস্টার হার্টক্যাসেলের মতে টনি হচ্ছে বকে যাওয়া সন্তান। এমন সময় টনি চিৎকার করতে করতে এসে জানায় সে তার বন্ধুদের সঙ্গে থ্রি পিজনস ইন, একটি সরাইখানা এটার নাম আসলে, এই সরাইখানায় হুল্লোড় করতে যাবে। মিস্টার এবং মিসেস হার্টক্যাসেল তাকে বারণ করলেও সে কারো কথা না শুনেই বেরিয়ে যায়। মিস্টার হার্টক্যাসেল তার মেয়ে মিস কেট হার্টক্যাসেলের সঙ্গে নানান বিষয়ে আলোচনা করেন এবং তাকে বলেন তার বন্ধু স্যার চার্লস মার্লোর একমাত্র পুত্র ইয়াং মার্লো তাদের বাড়ি আসছেন ঘুরতে বেড়াতে। মিস্টার হার্টক্যাসেল তার মেয়ের উপযুক্ত স্বামী হিসেবে ইয়াং মার্লোকেই নির্বাচন করেছেন। তিনি তার মেয়েকে তার সংশয়ের কথা জানান যে মার্লো তাকে পছন্দ নাও করতে পারে, কিন্তু উত্তরে কেট জানায় মার্লো তাকে পছন্দ করবেই। নেভিল কেটকে জানায় যে তার প্রেমিক হেস্টিংস, নেভিলের প্রেমিক হেস্টিংসের অন্তরঙ্গ বন্ধু হলো ইয়াং মার্লো। মিস নেভিলি আসলে একজন বাবা মাহারা কন্যা সন্তান যে বর্তমানে তার পিসি মিসেস হার্টক্যাসেলের সঙ্গে থাকতে এসেছে। মিস নেভিলি এর অনেক গয়না ভরা একটি বাক্স রয়েছে যার মূল্য অনেক। মিসেস হার্টক্যাসেল এর এই গয়নাগুলির প্রতি অত্যন্ত লোভ এবং এই জন্যই মিসেস হার্টক্যাসেল নেভিলিকে খুবই খাতির করেন। তিনি মনে মনে ঠিক করেছেন তার ছেলে টনির সঙ্গে নেভিলের বিয়ে দিয়ে গয়নাগুলি নিজের কাছেই রেখে দেবেন। টনি এখন থ্রি পিজনস মদের দোকানে সেই ইনে বন্ধুদের সঙ্গে হইহুল্লোড় করছে। এমন সময় দুইজন যুবক মার্লো এবং হেস্টিংস তাকে মিস্টার হার্টক্যাসেলের বাড়ির ঠিকানা এবং পথ নির্দেশ জিজ্ঞেস করেন, কারণ টনি লাম্পকিনকে তারা চেনেন না, আর টনি লাম্পকিনও মার্লো আর হেস্টিংসকে চেনে না। টনি নিছক মজা করার জন্য বলেন যে মিস্টার হার্টক্যাসেলের বাড়ি সেখান থেকে অনেক দূরে এবং রাস্তা অত্যন্ত খারাপ। সেই সন্ধ্যায় তাদের দুজনের পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব নয়, তাই তাদের উচিত সামনেই একটি ভালো সরাইখানা আছে সেইখানে রাত কাটানো। টনি তাদের এও জানায় যে সে মিস্টার হার্টক্যাসেলকে চেনে এবং তিনি অত্যন্ত রূঢ় রাগী প্রকৃতির লোক এবং তার মেয়ে তো একটি মেইপল। টনি তাদেরকে আরো বলে যে হার্টক্যাসেলদের মেয়ে খুবই সুন্দরী, নম্র এবং সুশিক্ষিতা, কিন্তু তাদের ছেলে মায়ের আদর পেয়ে নষ্ট হয়েছে। এখানে টনি নিজের কথাটাই বললেন। আচ্ছা, এইসব আলোচনা আলাপচারিতার পর টনি দুই যুবককে চালাকি করে হার্টক্যাসেলদের বাড়িটাকে সরাইখানা বলে সেখানকার ঠিকানা দিয়ে এবং হার্টক্যাসেলদের সম্পর্কে একটা বর্ণনা দিয়ে দুজনকে সেখানে পাঠিয়ে দেয় রাত কাটানোর জন্য। এইবার অ্যাক্ট 2 শুরু হচ্ছে। দৃশ্যটি হার্টক্যাসেলদের বাড়িতে অনুষ্ঠিত হয়। মিসেস হার্টক্যাসেল তার চাকরদেরকে নানান সৌজন্যতা বোধ শেখাচ্ছে। মার্লো এবং হেস্টিংস সেখানে পৌঁছানো মাত্রই চাকররা তাদের বেশ খাতির করে। এরপর মার্লো তাদের থাকার রুম দেখতে চায়। মিস্টার হার্টক্যাসেলকে তিনি মনে করেন যে সরাইখানার মালিক এবং তার সাথে ব্যবহারও সেই রকম করেন। মিসেস হার্টক্যাসেল মার্লোর এই ব্যবহারে অত্যন্ত মর্মাহত। মিস নেভিলি এর সঙ্গে হেস্টিংসের দেখা হলে তারা অবাক হয়ে যায় এবং নেভিলি এর কাছ থেকে হেস্টিংস জানতে পারে যে তারা যেখানে রয়েছে সেটা সরাইখানা নয়, সেটা আসলে মিস্টার হার্টক্যাসেলেরই বাড়ি এবং টনি এই বাড়িটারই সন্তান।
টনি আসলে তাদের ভুল ঠিকানা দিয়েছে, ভুল বলে বুঝিয়ে এখানেই পাঠিয়েছে। নেভিলি হেস্টিংসকে এসব কথা বলল কারণ দুজনের মধ্যে পরিচয় আছে এবং একজন আরেকজনকে ভালোবাসে। হেস্টিংস নেভিলি এর কাছ থেকে মিসেস হার্টক্যাসেলের আসল উদ্দেশ্যের কথা জানতে পারে এবং সেখান থেকে নেভিলিকে নিয়ে পালিয়ে যাওয়ার কথাও ভাবে, কিন্তু নেভিলি তার গয়না না নিয়ে সেখান থেকে হেস্টিংসের সঙ্গে যেতে রাজি নয়। ওদিকে মার্লোর চরিত্রের বড় দোষ হলো সে উচ্চ বংশজাত সম্ভ্রান্ত মহিলাদের সঙ্গে ঠিকভাবে মিশতে পারে না, কথাও বলতে পারে না। কিন্তু সাধারণ বংশজাত মহিলাদের ক্ষেত্রে তিনি অত্যন্ত রসিক এবং খুবই স্বাচ্ছন্দ্যে তাদের সঙ্গে মিশতে পারেন। তাই যখন কেট হার্টক্যাসেলের সঙ্গে তার প্রথম পরিচয় হয় তখন তিনি তাকে সরাইখানার মালিকের মেয়ে মনে করেন এবং তার সাথে কথা বলার সময় তিনি বারবার তোতলাচ্ছিলেন। এবার টনি লাম্পকিন ফিরে আসে এবং সে নেভিলিয়ের সঙ্গে কথা বলে এবং সে হেস্টিংসের সঙ্গে কথা বলে, জানায় যে নেভিলিয়ের সঙ্গে হেস্টিংসের কথাটা সে শুনেছে। হেস্টিংস তাকে জিজ্ঞেস করলে টনি বলে যে নেভিলি তার অত্যন্ত অপছন্দের মহিলা, মানে টনি নেভিলিকে পছন্দ করেন না। সে বেট বাউন্স নামের এক মহিলাকে ভালোবাসে, তাকেই সে বিয়ে করবে। টনি হেস্টিংসকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় কারণ টনি নেভিলিকে বিয়ে করতে চায় না, এটা তার মায়ের জোরাজুরি পিড়াপিড়ি মাত্র। সে আসলে বেট বাউন্সকে বিয়ে করতে চায়, নেভিলিয়ের হাত থেকে নিস্তার পেতে চায়। এইবার অ্যাক্ট 3 অ্যাক্ট শুরু হচ্ছে। মিসেস হার্টক্যাসেল তার মেয়ে কেটকে বলে যে সবসময় সেজেগুজে ভালো পোশাক পরে থাকো, হয়তো মার্লো তাকে পছন্দ করতেও পারে। মিসেস হার্টক্যাসেল এও বলে যে কেটের উচিত সাধারণ পোশাক পরা এবং তার সামনে ঘোরাঘুরি করা। কেট তার পরিচারিকা পিম্পেলের কাছ থেকে জানতে পারে মার্লোর ভ্রান্তির কথা। মার্লো যে এই বাড়িটাকে ভুল ভেবেছে, একটি সরাইখানা ভেবেছে, এটা সে জানতে পারে এবং মার্লোর চরিত্রের সেই রহস্যজনক দুর্বলতার কথাও জানতে পারে যে সে উচ্চ বংশজাত মহিলাদের সঙ্গে ভালো মতো ওঠা বসা কথাবার্তা মেলামেশা করতে পারে না। এখন কেটের মাথায় একটি বুদ্ধি আসে। সে সাধারণ পোশাক পরে মার্লোর কাছে আসলো। মার্লো তাকে সরাইখানার একজন পরিচারিকা বসে এবার ভুল মনে করলো এবং তার সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্যেই ব্যবহার করলো। কেটের সৌন্দর্যের তারিফ করেন এবং তাকে চুম্বনের জন্য উদ্যত হন, কিন্তু কেট নিরাপদ দূরত্বে সরে যায়। তাদের মাঝে আলাপের ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং মার্লো কেট এর হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে তাকে চুম্বন করতে যায়। ঠিক সেই সময়ে সেই স্থানে মিসেস হার্টক্যাসেল চলে আসেন। মার্লো তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করে চলে যায়। মিসেস হার্টক্যাসেল এই অবস্থা দেখার পর তার মেয়েকে বলেন ছেলেটি অত্যন্ত রূঢ়, দুষ্ট এবং দুঃসাহস চরিত্রের। মিস হার্টক্যাসেল এর সামনে সে মুখ উঁচিয়ে কেটের সঙ্গে কথা বলে, আবার এখন অন্তরালে এমন ব্যবহার করতে উদ্যত হয় যে চুমু করবে। কিন্তু কেট তার বাবাকে জানান যে মার্লো সম্পর্কে তাদের ধারণা ভুল, মার্লো খারাপ চরিত্রের লোক নয়। এবার অ্যাক্ট 4 অঙ্ক শুরু হচ্ছে। হেস্টিংস নেভিলিয়ের কাছ থেকে জানতে পারে যে স্যার চার্লস মার্লো অর্থাৎ ইয়াং মার্লোর বাবা কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছবেন। হেস্টিংস ভয় পায় যে স্যার চার্লস মার্লো এসে পড়লে তাদের সব রহস্য উদ্ঘাটিত হয়ে যাবে এবং নেভিলিকে নিয়ে সে আর পালাতে পারবে না। সে নেভিলিয়ের গহনার বাক্স হাতিয়ে তা মার্লোর কাছে রাখতে দেয়, কিন্তু মার্লো এই বাক্সের পেছনের রহস্য জানে না। তাই সে সেই গয়নার বাক্সটি মিসেস হার্টক্যাসেলের কাছেই গচ্ছিত রাখে। কেট সম্পর্কে মার্লো তার দুর্বলতার কথা প্রকাশ করে। মিসেস হার্টক্যাসেল এসে পৌঁছলে আলোচনার বিষয়বস্তু পাল্টে যায়। হার্টক্যাসেল মার্লোর চাকরদেরকে নিয়ে অত্যন্ত ক্ষিপ্ত। তিনি মনে করেন মার্লোর জন্যই চাকররা মদ খেয়ে এমন ব্যবহার করছে, অর্থাৎ বাড়িতে চাকরদের উদ্ভ্রান্ত ব্যবহার দেখে হার্টক্যাসেল মার্লোকেই দোষী বানায় যে মার্লোই এদেরকে এরকম বিগড়ে দিয়েছে, ফলে আমার নিজের বাড়িতে এইরকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। আবার মার্লো মনে করে যে সরাইখানায় এরকম টুকটাক মদ খাওয়া হুল্লোড় করা তো হয়েই থাকে, কারণ মার্লো এই বাড়িটাকে সরাইখানা ভেবে বসে আছে।
বিভিন্ন ঘটনা এবং ব্যবহার মার্লোর মনে সন্দেহ জাগায়। তিনি ভাবতে থাকেন যে তারা যেখানে থাকে সেটা আসলে সরাইখানা কিনা। কেট হার্টক্যাসেল মার্লোকে জানায় সেটি আসলে মিস্টার হার্টক্যাসেলের বাড়ি, সরাইখানা নয়, এবং সে নিজে তাদের দুঃসম্পর্কের আত্মীয়া। আর এই কথা তার বন্ধু হেস্টিংসও জানে। এই কথা শুনে মার্লো অত্যন্ত রেগে যায় যে হেস্টিংস তো তার বন্ধু তাকে এই কথাটা আগেই জানাতে পারত। ফলে হেস্টিংসের সঙ্গে মার্লোর একটা ঝগড়াও হয়। হেস্টিংস এর চিঠি মিসেস হার্টক্যাসেলের হাতে এসে পড়ে। তিনি নেভিলি ও হেস্টিংস এর প্রণয়ের কথাও জেনে ফেলেন। নেভিলি এর উপর অত্যন্ত রেগে গিয়ে তাকে তার এক আত্মীয়ের বাড়ি রেখে আসার ব্যবস্থা করেন, কারণ মিসেস হার্টক্যাসেল তার নিজের ছেলে টনির সঙ্গেই নেভিলিকে বিয়ে দেবেন বলে ঠিক করে রেখেছেন। সুতরাং হেস্টিংস এর সঙ্গে নেভিলির একটা দূরত্ব তৈরি করতে হবে। হেস্টিংস টনিকে এই ব্যাপারের জন্য দায়ী করেন, বলেন যে টনি, তোমার জন্যই এই সমস্ত ব্যাপার মিসেস হার্টক্যাসেল জেনে গেছে। টনি হেস্টিংসকে সান্ত্বনা দেয় যে পরে তাকে পালানোর সুযোগ করে দেবে সে। এবার 5 নম্বর অঙ্ক শুরু হচ্ছে। এটি নাটকের শেষ অঙ্ক। এখানে হেস্টিংস একজন চাকরের কাছ থেকে জানতে পারে যে মিসেস হার্টক্যাসেল এবং মিস নেভিলি দুজনেই টনির সাথে ঘোড়ায় পিঠে চড়ে রওনা দিয়েছে। সে এও বলে যে তারা এখন প্রায় 30 কিলোমিটার দূরে চলে গেছে। হেস্টিংস হতাশ হয়ে পড়ে। আরেকজন চাকর এরপরে এসে হেস্টিংসকে জানায় যে স্যার চার্লস মার্লো এসে উপস্থিত হয়েছে এই বাড়িতে, অর্থাৎ ইয়াং মার্লোর বাবা এসে গেছে। এতে তার ভয় আরো বেড়ে যায়। সে ঠিক করে যে স্যার চার্লস মার্লোর এর কাছে তিনি সব বলে দেবেন। স্যার চার্লস মার্লো এবং মিস্টার হার্টক্যাসেল নিজেদের মধ্যে ছেলে মেয়েদের বিয়ে নিয়ে আলোচনা করেন, কারণ তারা দুজনেই আগে থেকে বন্ধু ছিল, একজন আরেকজনকে চেনেন। মিস্টার হার্টক্যাসেল বলেন যে তার নিজের মেয়ে কেট তাকে বলেছে যে তারা দুজন দুজনকে পছন্দ করে এবং তারা দুজন দুজনকে ভালোবাসে। এমন সময় ইয়াং মার্লো এসে উপস্থিত হয় এবং মিস্টার হার্টক্যাসেলের কাছে তার কৃতকর্মের জন্য এবং খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়, কারণ তিনি এই বাড়িটিকে একটি সরাইখানা ভেবেছিলেন। এইটা জন্য সে মিস্টার হার্টক্যাসেলের কাছে ক্ষমা চায়। এই উপস্থিতি ধীরে ধীরে সহজ কমেডি হিসেবে নিষ্পত্তি হয়। ওদিকে হেস্টিংসকে এসে একজন চাকর এসে জানায় যে টনি তাকে বাগানের শেষ প্রান্তে রাতের অন্ধকারেই অপেক্ষা করতে বলেছে। হেস্টিংস সেই কথা শুনে অন্ধকারে অপেক্ষা করতে থাকে, কিন্তু টনি আর আসে না, টনির আর দেখা নেই। হেস্টিংস ভাবে যে সে এবারও টনির দ্বারা প্রতারিত হয়েছে। এমন সময় টনি এসে উপস্থিত হয়। টনি তার মা এবং নেভিলিকে সারা বাগান 2.5 ঘন্টা ধরে ঘুরিয়েছে। তারা ভেবেছে যে তারা বহুদূর চলে এসেছে। তারপর মিসেস হার্টক্যাসেল যখন আসল সত্য বুঝতে পারে, রাগে অপমানে বাড়ি ফিরে যান মিসেস হার্টক্যাসেল। নেভিলি পালানোর কথা আর ভাবে না। পরবর্তী সময়ে মিসেস হার্টক্যাসেলের কাছ থেকে সে হেস্টিংসের সঙ্গে তার বিয়ের সম্মতি আদায় করে, তার গহনা বাক্সও আদায় করে। আর এদিকে স্যার চার্লস মার্লের উপস্থিতিতে ইয়াং মার্লো এবং কেট এর বিয়ের ব্যাপার নিষ্পত্তি হয় এবং হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে নাটকটি সমাপ্তি ঘটে।